বাড়ি, জমি, ফ্ল্যাট এগুলো কি আমাদের ইনভেস্টমেন্ট। তো আমার যদি একটা বাড়ি থাকে, আমি অন্য জায়গায় জায়গা কিনতে পারি, ফ্ল্যাট করতে পারি, বাড়ি কিনতে পারি। কারণ কি, সেটা এখন আমি রিজনেবল প্রাইসে পেয়েছি, পরবর্তীকালে আমি সেটাকে বিক্রিও করতে পারি, বা আমার অ্যাসেট থাকলো আমি মাঝে মধ্যে গিয়ে সেখানে থাকলাম, এরমই তো ব্যাপার। তাহলে বাড়ি গাড়ি তো অ্যাসেট। তাহলে এই যে আমাদের বোতলমুখী বলছে ম্যান্ডুকে যে তোর তো দুটো বাড়ি অলরেডি আছে, তারপরেও তুই বাড়ি কিনবি। আরে ম্যান্ডু এখন ইনকাম করছে চুটিয়ে, তাহলে সেই জায়গায় যদি ও একটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি, সেইটার উপরে বাড়ি করেছে, ঠিক আছে, এটাতে থাকলো, ঠিক আছে। মায়ের বাড়িটাতে এখন মাকে দিয়েছে, পরবর্তীকালে ভাড়া বসিয়ে দিতে পারে, ঠিক আছে। আরও যদি একটা বাড়ি কেনে, তাহলে অসুবিধাটা কী আছে? কিনতেই পারে, যে এখন মাসে 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 টাকা দিয়ে কিছুদিন পর পুরো আমার নিজের হয়ে যাবে। এবার বলছে লোন নে, লোন করে বাড়ি কেন, করতেই পারে। এখন প্রচুর হোম লোনে ফেসিলিটিস আছে, ভালো ভালো ব্যাংকের প্রচুর হোম লোনে মানে প্রচুর অল্প টাকায় হোম লোন পাওয়া যায়। তো কেউ যদি মনে করে আমি কিছুটা ডাউন পেমেন্ট করে বাদ বাকি হোম লোনে বাড়ি কিনবো, করতেই পারে। সেখানে যদি কাগজপত্র ফ্রিয়ার থাকে তো সঙ্গে সঙ্গে লোন পেয়ে যাবে। আর আমরা এটাও দেখেছি যে ম্যান্ডি ক্যাশ টাকা ইনভেস্ট মানে করে না, ও যখনই কিছু করে তখনই ইএমআই সিস্টেম বা এরকমভাবে লোন নিয়েই কিন্তু কাজকর্ম করে। আর এটা হচ্ছে বিজনেস মানসিকতা, ঠিক আছে। যারা ক্যাশ টাকায় কাজকর্ম করে, হ্যাঁ, তারা হচ্ছে অ্যাকচুয়ালি টেনশন নিতে পারে না, তার জন্যই তারা ক্যাশ টাকায় কাজকর্ম করে। আর যারা এই ইএমআই সিস্টেম বা ধরো লোন সিস্টেমে কাজ করে, কেন জানে যে আমি এখন খাটছি, আমার এখন পরিশ্রম করার সময়, আমি কাজ করব, আর বছর ঘুরতে 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 10-15 বছরের মধ্যে আমার লোন শোধ হয়ে যাবে, তাই জন্য তো। তো এই ইনভেস্ট করতেই পারে, একটা মানুষের একটা আছে মানে আর করতে পারে না। এটা অ্যাকচুয়ালি এই বোতল মামিরই চিন্তা ভাবনা। কারণ বলো তো, ওই যে একটা লজ বাড়ি দেখেছে, সেইখানে যে গেড়ে বসেছে, সেখানের পর কিন্তু আর চিন্তা ভাবনা করছে না। হ্যাঁ, যদি ওইখানে শ্বশুরমশাই যদি বলে যে না ওই জায়গায় তুমি বাড়ি করতে পারো নিজের মতো, তাহলে করবে। কিন্তু তাছাড়া কিন্তু অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করার মতো মেন্টালিটিই পজেস করে না। ইনকাম তো প্রচুর করেছে, ইনকাম তো প্রচুর করছে, তো ওইদিকে একটা জায়গা কিনে রাখতেই পারতো দু কাটা, যখন সময় হতো তখন বাড়ি করতো, তাই না? বাবা, ওর বাপ তো ওকে দেখেই বিয়ে দিয়েছে ওই লজটা, তাহলে অন্য জায়গায় কেন ইনভেস্ট করবে? খেয়ে দে কাজ নেই, তার থেকে স্কুটি কিনবে, মোবাইল কিনবে, এগুলো অনেক দরকার আছে। দেখো, বাড়িটা না দুটো কারণে মানুষ করে, একটা হচ্ছে শখ, মানুষের শখ বাড়ি করা, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এবার বাড়ি করার শখ কেন বলছি, আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছিলাম একদিন, যে যদি বিজনেস মানসিকতার হয় তাহলে বাড়ি করবে না, কারণ তারা ভাড়া বাড়ি থাকবে, আর যে টাকার বাড়ি করবে সেই টাকাটা ব্যাংকে ফেলে রেখে দেবে, তার সুদেই বাড়ি ভাড়া হয়ে যাবে, টাকাটা ইনট্যাক্ট থেকে যাবে। কিন্তু বাড়িতে তো তা নয়, বাড়িতে টাকাটা ইনভেস্ট করে দেওয়া হলো, আর শখ শৌখিনতা যেরকম ইচ্ছে সেরকম বাড়ি করতে গিয়ে বেশ প্রচুর টাকা লোকের লেগে যায়, তাহলে সেটা হচ্ছে সাধ্যের থেকে বেরিয়ে গিয়ে শখ হয়। তো তার মানে কি, বাড়িটা তখন কিন্তু শখের জন্য মানুষ করে। আর কিছু লোকজন আছে তা নয়, একটা জমি কিনে বাড়ি করে তারপরে সেটাকে রেন্টেড দেয়, কখনো ক্ষেত্রে সেটা করে রাখে পরবর্তীকালে বিক্রি করবার জন্য। তবে এটা তোমাদেরকে বলি, এখন যে সময়টা চলছে, এখানে টাকা মানে জমি কিনে জায়গার উপর মানে বাড়ি করে তারপর রেন্ট দেয়া বোকামি, কারণ সেই টাকা রেন্ট উঠতে প্রচুর সময় লাগবে, ঠিক আছে। আর যদি তুমি শখে বাড়ি করো আর তারপরে তোমার যদি মনে হয় প্রয়োজনে রেন্ট দেবে, সেটা আলাদা কথা। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, বোতল বলছে ম্যান্ডিকে যে সবাই তো তোকে পারমিশন দিয়ে দিয়েছে, সবাই যখন পারমিশন দিয়ে দিয়েছে তাহলে যা মারুর সঙ্গে গিয়ে দেখা কর, ওর বাচ্চাকে দেখে আয়, একটা মোটা চেন নিয়ে গিয়ে বা একটা সোনার বালা নিয়ে গিয়ে। এটা কথাটার মানে আমি বুঝলাম না, মানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ম্যান্ডির গার্জেন, যে তারা পারমিশন দিলে তারপর ম্যান্ডি যাবে মারুকে দেখতে? আমি বুঝতে পারলাম না এটা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডুর সঙ্গে মারুর মিল হলে সেটা নিয়ে কন্টেন্ট করবেই, সেটা ভালো করুক আর মন্দ করুক, মানে পজিটিভ করুক আর নেগেটিভ করুক। আর এই যে বোতল রানী, সে তো বলেই রেখেছে যে আমি কন্টেন্ট পাবো, কন্টেন্ট করব, ওরা যদি দেখা সাক্ষাৎ করে আমার কিচ্ছু যায় আসে না, আমি কন্টেন্ট পাবো, কন্টেন্ট করব।
তাহলে সবাই যে ম্যান্ডু আর মারুর মিল হলে কন্টেন্ট করবে, এটা সবাই মোটামুটি জানে যে সবাই মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই সেটা নিয়ে কন্টেন্ট করবে। নেগেটিভ পজিটিভের কথা বলছি না, কে নেগেটিভ করবে কে পজিটিভ করবে তাদের ব্যাপার। এবার কথা হচ্ছে ম্যান্ডু জানে যে মারুর সঙ্গে দেখা করতে গেলে ও ভিউজ গেন করতে পারবে, ঠিক আছে, ও ভিউজ গেন করতে পারবে, ও টাকা ইনকাম করতে পারবে এবং মারুও টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে। তাহলে সব মিলিয়ে দেখা গেছে সবারই ভিউজ হবে। আর ম্যান্ডি তো কন্ট্রোভার্সি চায়, এরকম তো নয় যে ম্যান্ডি কন্ট্রোভার্সি ভয় পায়, তাহলে একটা ব্যাপার ছিল। তাহলে ম্যান্ডি কন্ট্রোভার্সি চায়, ম্যান্ডিরও ভিউজ হবে, মারুরও ভিউজ হবে, আবার আমাদের মতো কন্ট্রোভার্সি এতিফেতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভিউজ হবে, আবার বোতলের মতো কুইনদেরও মানে ভিউজ হবে, কারণ ওই জিনিসটা নিয়ে কি হচ্ছে কে কি বলছে সেটা দেখবার কিউরিওসিটি ভিউয়ার্সদের আছে। তাহলে এই কথাটার বলার মানে কি যে ম্যান্ডু যা এই কর, আগে আমার সঙ্গে ছিলিস তখন সবাই তোকে বারণ করতো, হ্যাঁ তার মানে তোকে লোকে কি চোখে দেখে বুঝতে পারছিস তো, মানে ভিউয়ার্সদের কথা বলছি, তোকে কি চোখে দেখে বুঝতে পারছিস যে তুই ম্যান্ডুর সাথে আছিস, আবার যদি ম্যান্ডু মারুর সঙ্গে ভাব করতে যায় তাহলে লোকে বাদ সাধবে কারণ তুই আছিস বলে, মানে তোকে লোকে ভরসাই করতে পারে না, এতটাই তুই মানে কি বলবো আর কি ভুলভাল, তার জন্য তোকে কেউ বিশ্বাসই করতে পারে না। আর তার জন্যই কিন্তু এই কথাগুলো বলে, কারণ তুই যে কন্ট্রোভার্সি করিস সেটা কন্ট্রোভার্সির থেকে পার্সোনাল অ্যাটাক বেশি, ভিতরের তথ্য বেশি, আর তার জন্যই লোকে বলে কথাটা। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে মারু যদি মানে ম্যান্ডু যদি মারুর সঙ্গে দেখা করতে যায়, যদি বাচ্চাটার জন্য একটা চেন নিয়ে যায় বা একটা বালা নিয়ে যায়, তো একটা যদি এখন চেন নিয়ে যায় 5-6 গ্রামের যদি চেন নিয়ে যায়, তাহলে এখনকার দিনে সেটার কত দাম হতে পারে, 80,000 90,000 টাকা দাম হতে পারে। তাহলে সেই টাকা ইনভেস্ট করবে মারু যদি অ্যাজ এ বিজনেসম্যান চিন্তা করে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার চিন্তা করে যে সেই টাকা যদি ইনভেস্ট করে 80,000 টাকা, তো সেই 80,000 টাকা ম্যান্ডু 4টে ভিডিও করে তুলে নিতে পারবে, মারুকে নিয়ে 4টে ভিডিও করে তুলে নিতে পারবে। তাহলে ও এমন টাকা ইনভেস্ট করবে কেন যেই টাকা ইনভেস্ট করতে গিয়ে ও সেই লেভেলের ভিউজ না তুলতে পারে, তাই না? আর ফিলিংসের ব্যাপারটা তো নেই, মানে এই মুহূর্তে ফিলিংসের ব্যাপারটা নেই, কারণ সেখানে স্যান্ডি চায় না মারুর কাছে মানে যাক আর কি ম্যান্ডি, হ্যাঁ, বা ম্যান্ডিও এখন আর চায় না, তাহলে ইমোশনের ব্যাপারটা নেই। তাহলে এখানে ব্যাপারটা একটাই আছে, সেটা হচ্ছে বিজনেস। তো সেই বিজনেসে আমি তো লস প্রফিট দেখব, তো সেক্ষেত্রে আমি যদি এখন 80,000 টাকা বা 60,000 টাকার একটা ইনভেস্টমেন্ট করি, তো আমাকে তো সেই টাকাটা তুলতে হবে যদি আমি অ্যাজ আ বিজনেসম্যান করি। তাহলে এই মানে বোতল মামি কোন জায়গা থেকে বললো বিজনেসে তো লস হয়ে যাবে, কারণ মারুর ছেলেকে যদি একটা সোনার জিনিস এখন ওইভাবে দিতে হয়, একটা মোটা চেন বা সোনার বালা, তাতে যে ইনভেস্টমেন্ট, তাতে অত টাকা তুলতে পারবে ম্যান্ডু ভিডিও করে? যতসব ভিডিও করতে সময় লাগে, যেতে হবে গাড়ি ভাড়া করে, মিষ্টি অন্য জিনিসপত্র নিয়ে, প্লাস যদি এরকম একটা চেন নিতে হয় তো প্রচুর টাকা ইনভেস্টমেন্ট। তো আমার মনে হয় না ম্যান্ডু এত বোকামি করবে যে 80,000 টাকা ইনভেস্ট করে আর 20,000 টাকা ইনকাম করবে, তাহলে তো সেটা ইমোশনাল হয়ে গেল, তাই না? তো এই ক্ষেত্রে তো ম্যান্ডু যেটা করবে সেটা ভিউজের জন্য, কন্টেন্টের জন্য যদি যায়, তাহলে সেই কন্টেন্টে আমার যদি প্রফিটই না হয়, লসই হয় কারবারে, তাহলে আমি করবো কেন? ঠিক আছে, তো সেই বুদ্ধিটা যথেষ্ট ম্যান্ডু রাখে। ম্যান্ডু যদি বুঝতে পারে যে আমি যে ইনভেস্ট করছি তার থেকে প্রফিট আমি বেশি গেন করতে পারবো, ডেফিনেটলি করবে সেই কাজটা। আর যদি মনে করেন আমি লস, তাহলে যাবে কেন কারবারে? আর ইমোশনটা তো নেই এখানে, তো বোঝা যাচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এইবার এর বক্তব্য এখন ম্যান্ডির ননদকে, অ্যাকচুয়ালি কী জানো তো, এ কন্টেন্ট তৈরি করছে, একটা করে কন্টেন্ট তৈরি করছে, কেন শুধু তো ম্যান্ডিকে নিয়ে চলতে পারে না, 3টে করে ভিডিও, একটা করে ভিডিও হতে পারে, এদিকে মারুর যা মানে বাচ্চাটা হয়েছে সেখান দিয়ে এক কন্টেন্ট তো হবেই, ঠিক আছে, তো মারু ম্যান্ডু দুটো তো হয়েই গেল, এইবার আর একটা কন্টেন্টও তৈরি করছে, তার জন্যই কিন্তু ও ম্যান্ডির ননদকে সমানে পিন করছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু সমানে ম্যান্ডির ননদকে পিন করছে। আর সব সময় একটা কথা যে ম্যান্ডির ননদ ওর বাবা মার ঘাড়ে উঠেছে, ওর বাবা মার ঘাড়ে উঠেছে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডির মা কিছু করে না, ম্যান্ডির শ্বশুর যজমানগিরি করে সংসার চালায়। আর আমরা জানি যে ম্যান্ডির যে ভগ্নিপোত মানে সে কিন্তু ভালো ইনকাম করে, সে 1 নম্বরে কি 10 নম্বরে কি 20 নম্বরেই আমার দেখার দরকার নেই, কিন্তু ইনকাম করে। সে একটা বাড়ি কিনেছে মানে কি তার ইনকাম না থাকলে হয়? কারণ ম্যান্ডির ননদের চ্যানেল থেকে তো সেই ইনকাম হয় না যেই টাকা দিয়ে সে বাড়ি গাড়ি কিনতে পারবে, তা হয় না। ও তো মাঝে ভিডিওই করতো না, এখন যে ভিডিও করে তাতে হাত খরচা ওঠে কিনা সেটাও সন্দেহ আছে। তাহলে পুরো টাকার মানে যে খরচা হয়েছে সেটা ম্যান্ডির মানে এই করেছে, নন্দাই করেছে, তাই তো? তাহলে সেই জায়গা থেকে এ কি করে বলছে ওদের ঘাড়ে বসে আছে?
ঘাড়ে বসে থাকা তখনই বলে যখন তাদের কোনো ইনকাম নেই, তাদের চলছে না, তাদের সামর্থ্য নেই, অথচ বাবা মার টাকাতে তারা রয়েছে। ঘাড়ে যদি কেউ বসে থাকে, সেটা বোতল মামির ভোঁদা বাবু তার বাপের ঘাড়ে বসে আছে। প্রথম কথা হচ্ছে সেই বাড়িতে তো বসবাস করছে, তো সেটা অধিকার আমার মনে হয়, সেই জায়গা থেকে বসবাস করছে। দ্বিতীয় কথা হচ্ছে করোনার পিরিয়ডে শুনেছিলাম যে ওর বাবাই খাইয়েছিলেন। তার মানে বুঝতে পারছো, ঘাড়ে যদি কেউ নিয়ে চলে সেটা হচ্ছে ওই মাস্টারমশাই তার ছেলেকে ঘাড়ে নিয়ে চলছে। আর এই যে বোতলমুখী, সে তার শ্বশুরের ঘাড়ে বসে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ঘাড়ে বসে থাকা। আর ম্যান্ডির যে শাশুড়ি কিছু ইনকাম করে না, ম্যান্ডির শ্বশুরের যা ইনকাম তাতে ওদের চালিয়ে এদেরকে ঘাড়ে বসিয়ে খাওয়ানোর ক্ষমতা তাদের নেই। এবার আমরা জানি যে স্যান্ডি তার মা বাবাকে 5,000 টাকা করে দেয়। তাহলে ছেলে যদি কিছু টাকা দেয়, তাহলে ম্যান্ডির ননদও কিছু টাকা খরচা করে। তো হয়তো হাতে টাকা দেয় না, কিন্তু সংসারে বেশ কিছু অ্যামাউন্ট খরচা করে। কারণ ও একদিন বলেছিল বাবার ওষুধ আনলাম, আমার ওষুধ আনলাম, তাতে বুঝি যে ওষুধের খরচা ও চালায়। ঠিক আছে, তাহলে ঘাড়ে বসে থাকছে তার মানে না তো। আচ্ছা, এইবার সংসারই শুধুমাত্র শ্বশুরবাড়িতে গিয়ে যদি ঠিকমতো কাজ করা যায় তাহলে সে সংসারই, বাবার বাড়িতে থেকে যদি পরিপাটি করে সংসার করা যায় তাহলে সেটা সংসারই নয়। কি আশ্চর্যের কথা। প্রথম কথা হচ্ছে, আমি তো আগেও ভিডিওতে বলেছি, এখনও বলছি, ম্যান্ডির ননদ শারীরিকভাবে অসুস্থ। তোমরা জানো যে ওকে মানে সুগারের জন্য কি অবস্থা, তারপরে ও ফেলোর ঘুরে এসছে, একেবারে শীর্ণকায় হয়ে গেছিলো, আগে মোটা টোটা ছিল, মানে একেবারেই ওর শরীর ভেঙে ঠেঙে গেছে। মুখে ওর হাসি আছে, কিন্তু শরীরে কিন্তু যথেষ্ট প্রবলেম আছে। তো এই অবস্থায়, এরকম অসুস্থতা, এই অবস্থায় বাপের বাড়ির লোকজন যেভাবে টেক কেয়ার করতে পারবে পরের লোক করতে পারবে? এবারে সেক্ষেত্রে যদি সে শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে সমস্ত কাজ করার ক্ষমতা ওর থাকে না। ও রান্না করতে ভালোবাসে, ও রান্না করে, কিন্তু ওর মা জোগাড় করে দেয়, বাসন মাজে, ঘর মোছে, কাপড় কাচে, এগুলো ওর মা করে। তাহলে সেই জায়গায় ওরা দুজনে মিলে ভাগাভাগি করে কাজকর্ম করে। আর ওর বরের যা কাজকর্ম তাতে প্রায় মানে অনেকটা টাইম থাকেন না তিনি। তাহলে সেই জায়গায় সে শ্বশুরবাড়ি গিয়ে কী করবে? এবার শ্বশুরবাড়ির সঙ্গে তার তো নিজস্ব সম্পর্ক ভালো আছে, কারণ এটা তো সত্যি যে যেই বাড়িটা কিনেছে সেটা ওর মামা শ্বশুরের বাড়ির পাশের বাড়ি। ঠিক আছে, ওর পাশেই ওর মামা শ্বশুর বাড়ি আছে, এবং ছেলেটি ওর মামার বাড়ি গিয়ে থাকবে বলল, মানে ওই যে যেদিনকে ম্যান্ডি আর স্যান্ডি গেল সেদিনকে ও দরজা জানলা বন্ধ করে বললো মামা শ্বশুরের বাড়ি থাকবে, কারণ একা ও থাকতে ভয় পায়, একটু ফাঁকা ফাঁকা জায়গায় তো, ওই জন্য একা থাকতে ভয় পায় বলে সে মামা বাড়িতে থাকতে যাবে। তার মানে মামা শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার আছে। আচ্ছা, সেখান থেকে খাবার দাবার আসে, আমরা এটাও দেখেছি। তার মানে ওই যে ম্যান্ডির ননদের হচ্ছে ওর মামা শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার আছে। তো মামা শ্বশুর কি, শাশুড়ির তো ভাই, তো মামা শ্বশুরের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ধরে নিতে হবে শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো আছে বলেই তো মামা শ্বশুর ভালো সম্পর্ক রেখেছে। যেখানে তার দিদির সঙ্গে সম্পর্ক ভালো নেই সেখানে নিশ্চয়ই মামা শ্বশুরের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, কি তাই তো? তাহলে এ বলদ কথা শ্বশুরবাড়িতে কেন করে না, শ্বশুরবাড়িতে কেন শাশুড়িকে হেল্প করে না, শাশুড়িকে দেখে না? তুই জানিস সে তার শাশুড়িকে দেখে কি দেখে না? হ্যাঁ, এবার শাশুড়ি হয়তো নিজেই অসুস্থ, তাহলে এই অসুস্থ বৌমা সে নিজেকে দেখবে না শাশুড়ি, মানে নিজেকে দেখবে না এই বৌমাকে দেখবে? তো মা টেক কেয়ারটা করতে পারবে, তাই এ বাপের বাড়িতে রয়েছে। ঠিক আছে, কিন্তু ও একটা বাড়ি কিনেছে, ইনভেস্ট করেছে। তার লোক তো শ্বশুরবাড়ি থাকলেও, এবার শ্বশুরবাড়িতে তার কতটা জায়গা আছে সেটাও আমরা জানি না, কারণ ও হচ্ছে ওইখানকারই ছেলে। তো সেই শ্বশুরবাড়িতে কতটা জায়গা আছে, কটা ঘর আছে না আছে আমরা কিছুই জানি না। তাহলে সেক্ষেত্রে শ্বশুরবাড়িতে হয়তো সেরকম ঘরদোর নেই, সেরকম পরিস্থিতি নেই, তাই জন্য না ছেলেরা নিজের টাকায় আবার ইনভেস্ট করেছে, হতে পারে এটা, তার জন্যও নাও থাকতে পারে। এখানে স্কুলিং আছে, বাচ্চাটা তো অত্যন্ত দুষ্টু আমরা দেখেছি। তো ওর নিজে একা টেক কেয়ার করতে পারে না, কারণ শারীরিকভাবে যদি মা অসুস্থ থাকে বাচ্চার টেক কেয়ার কে করবে? মাঝে মধ্যে যখন অসুস্থ হয়ে পড়বে তবু দিদুন আছে, দাদু আছে, তারা দেখবে। আরে একে কি বলতে হয়, একই কথা, পড়ে আছিস ভাই, তোর মতো কেউ পড়ে নেই। তুই যে শ্বশুরবাড়ির ঘর নিয়ে এত কথা বলছিস, তুই কার হাতে রেঁধে বেঁধে দিয়েছিস, কাকে যত্ন করেছিস? তুই ওখানে পড়ে আছিস তাদের ঘাড়ে, কারণ তারা উপর থেকে খাবার পাঠালে তারপরে তুই জাল দিয়ে সেগুলোকে গিলিস। ঠিক আছে, তোকে বলে পড়ে আছে, ওকে বলে না। শ্বশুরবাড়ি থাকাটা কিন্তু পড়ে থাকা নয়, কিন্তু
তুই যেভাবে থাকছিস, না তো শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াস, না এক সংসারে থাকিস, এবং তুই নিজেই বলেছিস তোর পিছনে একটা বড় করে লাথ মেরে তোকে নিচে নামিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছিস তো, আমরা সবাই এটা চাই যে আমাদের ছেলেপুলেরা ভালো থাকুক, তাই আমরা নিজেদের থেকে বেশি ভালো ঘরদোর তাদের জন্য করি। আর তোর শ্বশুর শাশুড়ি তোকে লাথ মেরে নামিয়ে দিয়েছে, আগে কিন্তু ওই ঘরে দিয়েছিল ছেলের বিয়ের পর, তাহলে তোকে লাথ মেরে নামিয়ে দিয়েছে মানে কি, কারণটা কি? তোর তো নিশ্চয়ই কিছু ব্যবহার আছে, তার জন্যই তোকে লাথ মেরে নামিয়ে দিয়েছে। তাহলে তারপরেও তুই ওই ঘাড়ে পড়ে আছিস, ঠিক আছে? এত কিছু করছিস, কদিন ভাড়া বাড়ি গেলি ফ্ল্যাটে, তারপরে বুঝতে পারলি কত ধানে কত চাল, আবার টুক করে চলে এলি। কন্টেন্টের জন্য গেছিলিস, ভেবেছিলিস ওখান থেকে ইনকাম হবে, সেই টাকায় ভাড়া বাড়িতে কাজে লাগিয়ে দেবো, কিন্তু হয়নি সেটা। তার জন্য তোকে আবার ছুটে চলে আসতে হলো। তা তুই হচ্ছে ঘাড়ে পড়ে আছিস, ঠিক আছে? শ্বশুরের জমি জায়গা বাড়ি ঘর দৌড়ের জন্য পড়ে আছিস, আর তোর বর সমস্ত কিছু করে ওই জানে তো পেনশনের টাকায় আমাকে খেতে হবে যখন আমার অভাব পড়বে, তার জন্য এখন বউ ইনকাম করছে বলে ভোঁদাবাবু চুপচাপ আছে যে বউকেই তেলিয়ে যাচ্ছে। নাহলে নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে ঘুমানোর পরেও, মধ্যখানে স্যান্ডউইচ হওয়ার পরেও বউ এটা করতে হচ্ছে। আর যাই হোক, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই মেয়েটি কাঁচরাপাড়ায় ওই বাড়িটা কিনেছে, মানে স্যান্ডির ননদ, এই স্যান্ডির বোন কাঁচরাপাড়ায় বাড়িটা কিনেছে। অবশ্যই সেটা কম দামে পেয়েছে বলেই তো বাড়িটা কিনেছে। এবার মানুষ একটা বাড়ি তৈরি করে বিক্রি করে কেন? বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো ফিনান্সিয়াল অসুবিধার জন্যই কিন্তু সে বাড়ি ঘরদোর করেও তারপরে বিক্রি করে, তাই না? তো সেই জায়গায় ওরা তো কমে পেয়েছে বলেই ওই জায়গাটা নিয়েছে। এবার ও বলছে পাশেই রয়েছে ভ্যাট। আমরা দেখলাম কি, পাশে রয়েছে একটা নদী, সেখানে জল ছাপিয়ে যায়, আর পাশে একটা রয়েছে ফুটবল মাঠ, আর এদিকটা রয়েছে বন বাগান। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, এই যে আমাদের বাড়ির পিছনটা তোমাদের একবার দেখিয়েছি, এই দিকটায় ঘন জঙ্গল, ওই দিকটা ঘন জঙ্গল, ওই সামনের দিকেও ঘন জঙ্গল। তার কারণটা কি? আমার পিছনের সাইডে যার জায়গা তারা এখানে থাকে না, তাহলে জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, আমার ওই সাইডে যে জায়গা কিনেছে সে হচ্ছে এখনও বাড়ি করে উঠতে পারেনি, তাহলে বর্ষাকালে কীরকম জঙ্গল হয় বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমার এই সাইডে যারা আছে তাদের পুকুরের পর এই দিকের বাগানটা, সবসময় বাগানে আসতে পারে না, পুকুর পার দিয়ে আসতে হয় বলে বর্ষার সময় বাগানে আসতেই পারে না, সবসময় পরিষ্কারও করাতে পারে না। তাহলে এখন যদি কেউ বলে আমি ভ্যাটের পাশে রয়েছি, হবে? আমি তো ভালো জায়গাতেই রয়েছি। এবার তারা যদি বাড়ি না করে, এবারে যখনই কেউ সেখানে থাকবে না, বসবাস করবে না, সেগুলো জঞ্জাল হয়ে যাবে, আর সেখানে লোক ময়লা ফেলবে, সেখানে লোক অনেক কিছু করবে, ঠিক আছে? তো সেইটা দেখে ওরা কমে পেয়েছে, ওরা ইনভেস্ট করেছে, ওরা চট করে পেয়ে গেছে, তাই জন্য সেখানে কিনেছে। আজকে যে জায়গাগুলো জঞ্জাল পড়ছে, বন হচ্ছে বা ময়লা ফেলছে, সেগুলো কিছুদিন পর তো সেখানে আবার জায়গা জমি নয় বিক্রি করবে, নয় কেউ ঘর করবে, কিছু না কিছু তো হবে। এখন ফাঁকা পড়ে আছে, মানে জায়গাটা একটু নির্জন প্রকৃতির জায়গা। তাতেও বলছে যে ভ্যাটের পাশে কে ভাই কেনে, মানে তুই তো মানে মাল্টি মিলিয়েনিয়ার এরকম মনে হয়। তো তুই তাহলে তুই একবারে ধর্মতলার মোড়ে জায়গা কেন, অসুবিধে কী আছে? নিজে আগে এক টুকরো জমি কিনে দেখা, তারপরে বলবি কেউ কিনেছে ভ্যাটের পাশে কে ভাই জায়গা কেনে, নোংরার পাশে কে জায়গা কেনে, সেখানে গন্ধ বেরোবে। নোংরা যদি লোকজন বসবাস না করে তখন সেই জায়গাতে লোক নোংরা টোংরা ফেলে। এবার ও কী করে বারণ করবে? ও কি বারণ করতে পারে? কারণ জায়গাটা তো ওর নয়, পাশের যে জায়গাটা। তাহলে যার জায়গা সে যদি বারণ করে, এবার সে যদি এখানে না থাকে, তাহলে ওই ময়লা ফেলে আবর্জনা হবে, কিছু করার নেই। আশ্চর্য, কেউ ওটা দেখে করে? তো যাই হোক, এইবার যে জায়গাটা কিনেছে সেই জায়গার পাশে আর একটা ঘর দেখালো একতলা, যেই ঘরটা মানে বোঝা গেল যে ওগুলো সব জ্ঞাতি গোষ্ঠী মনে হয় পরপর বাড়ি করে রেখেছে। তো তাদের জায়গাটাও নাকি বিক্রি হবে শুনছে, ঠিক আছে? তো এর বাবা আর কি, মানে ওই স্যান্ডির ভগ্নিপথ ওই জায়গাটা কেনবার জন্য মুখিয়ে আছে বিক্রি হলে, কারণ ওর লাগোয়া, ঠিক আছে? কিন্তু ম্যান্ডি বলছে দেখ না, তাহলে আমি কিনবো। তো ম্যান্ডি কিনবে কেন বলছে? ম্যান্ডির ফাঁকা জায়গা, প্রকৃতির মধ্যে জায়গা পছন্দ, তার জন্য বলছে। তো ম্যান্ডি কিসের জন্য কিনবে? ম্যান্ডি এই জন্যই কিনবে কারণ হচ্ছে ইনভেস্টমেন্ট। ম্যান্ডি কি এখানে থাকতে আসবে সবসময় না, তবে ইনভেস্টমেন্ট করে রাখার জন্য, যেহেতু প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসে। কিন্তু সেখানে তার ননদ কি বলল যে পেলে তো আমরাই নিই, তার মানে ওরা তকে আছে যে এই বাড়ির লাগোয়া আর একটা জমি, এক্সেস জমি হবে, তাহলে সেটা কিনবে। তাহলে সেখানে ম্যান্ডির আর জায়গা নেই। তো ম্যান্ডি যেহেতু বলেছে, এর ফেটে গেছে যে ম্যান্ডি কেন বলছে জায়গা কেনার কথা, ওরা আর কত লাগবে? মানে লোকের 100টা বাড়ি থাকতে পারে, কত লোকজন আছে যে মুম্বাই শহরে একটা বাড়ি কিনবো, ব্যাঙ্গালোরে কিনবো, দিল্লিতে কিনবো, কলকাতায় কিনবো, সব জায়গায় একটা করে বাড়ি কিনে রাখবো, ইনভেস্টমেন্ট।
তাদের ইচ্ছে। ম্যান্ডিও এখন টাকা রোজগার করছে, ও ইনভেস্ট করে রাখতেই পারে। আর যেহেতু ননদ ওখানে কিনেছে, আর ওরা তো স্যান্ডি আর ও অতটা বিচক্ষণ নয়, ও জানে ননদের বরটা বেশ বিচক্ষণ, এই জন্য জানে যে যদি ননদের বরটা সমস্ত ব্যবস্থা করে দেয়, ও শুধু ইনভেস্ট করবে, তাহলে জায়গা জমিটা ফেয়ারটাও দেখে নিতে পারবে, প্লাস হচ্ছে ও টাকা ইনভেস্ট করলে সমস্ত দায়টা ওর বোনের বরটা নেবে, আর তাহলে হচ্ছে ও সেখানে জায়গাটা ইনভেস্ট করতে পারে, এই জন্যই বলেছিল। কিন্তু যখন দেখলো না ওর বোনই ওই জায়গাটা নিতে ইন্টারেস্টেড, তখন বললো না। আচ্ছা, এইবার ওই ঘরটা কমপ্লিটের কথা বলছে ওই ঘরটা কমপ্লিট করতে গেলে বহু বছর লাগবে। হ্যাঁ, যদি কনস্ট্যান্ট কাজ করে তাহলে 1 বছর লাগবে। বাড়িটা তোমরা দেখেছো যে উপরের পোর্শন কোনো কমপ্লিট নয়, জাস্ট গাঁথুনি ফাতুনি করে রেখে দিয়েছে। আর নিচের পোর্শনে একটা বেডরুম রয়েছে, একটা সামনে ড্রয়িং রুম রয়েছে যেখান থেকে সিঁড়িটা রয়েছে উঠেছে, আর বাথরুম রয়েছে, আর কিচেন রয়েছে, ঠিক আছে। প্ল্যানিংটা খুব একটা ভালো নয়, মানে বাড়ির যে প্ল্যানিং সেটা কিন্তু খুব একটা ভালো নেই। মানে একটা ঘর, একটা সরু রান্নাঘর, একটা সরু বাথরুম, আর সামনে বড় জায়গা, এবং সেই ডাইনিং স্পেসটার মধ্যে দিয়ে এমনভাবে সিঁড়িটা পড়েছে, তো জিনিসটা মানে খুব সুন্দর করে প্রেজেন্টেবল হবে এরকম করে করা নয়। তবে এখনকার দিনে যা ইন্টিরিয়ার বেরিয়েছে, তাতে যে কোনো জিনিস সুন্দর করার ক্ষমতা ইন্টিরিয়ারের লোকেরা রাখছে। যদি প্রপার ইন্টিরিয়ার করানো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ভালোই হবে, ঠিক আছে। এইবার উপরটা কমপ্লিট। এবার আমি তোমাদেরকে বলি যে বাড়ি সবসময় ধীরে সুস্থে করতে হয় বাড়ি, যদি না তার থাকার জায়গার অসুবিধে থাকে, ঠিক আছে। এবারে যেমন আমরা ভাড়া বাড়ি ছিলাম বলে আমাদের বাড়ি করতে প্রায় 2 বছর লেগেছিল। তো সেই 2 বছরের মধ্যে আমরা বাড়ি করেছি, তো 2 বছর ভাড়া গুনতে হয়েছে। তারপরেও যে আরও 1 বছর সময় নেব সেই পরিস্থিতি আমাদের ছিল না, তাড়াহুড়ো করতে হয়েছে, কারণ আমাদের ভাড়া গুনতে হচ্ছিলো। কেন শুধু শুধু ভাড়া গুনবো? কিন্তু ধরো এখন আমরা নিচে বাড়িতে আছি, উপরে যদি ঘর করতে হয়, তাহলে আমরা যদি ধীরে সুস্থে করি, অসুবিধে কিছু নেই, তাই না? কমপ্লিট হতে সময় লাগুক না, অসুবিধে নেই, কারণ আমাদের থাকার অসুবিধে হচ্ছে না। তো সেরকম পজিশান যদি থাকে তাহলে অসুবিধে নেই। তো এই যে এর যে এটা বাড়িটা কিনেছে, এক্ষুনি তো সেখানে কাজ করানো সম্ভব নয়, কারণ একটা বাড়ি কেনার পর একটা ঝড় যায়, তারপরে তো তাকে কাজ করতে গেলে আবার কিছু লামসাম টাকা নিয়ে নামতে হবে। তাহলে এখন তো দরকার নেই, মাঝে মধ্যে ওরা আসে, উইকেন্ডে বেরিয়ে চলে যায়, তাহলে এখন করার দরকার নেই কাজকর্ম, তাই না? তো র্যান্ডমলি কাজ করানোর এখন তো প্রয়োজন নেই। আর উনি তো ওরকমভাবে র্যান্ডমলি কাজ করাতে পারবেন না, কারণ এখানে উনি থাকেন না। তাহলে ওনাকে এরকমভাবেই কন্ট্যাক্ট দিতে হবে যে বাবা তোমরা এগুলো করে কমপ্লিট করে দেবে, কত টাকা নেবে, তাই না? তো সেটা উনি যেরকম পরিস্থিতি বুঝবে সেরকম করবে। কিন্তু না, এর বক্তব্য আছে 1 বছর ধরে কমপ্লিট করে, কিছুই কমপ্লিট হয়নি। মানে বাড়ির জানে না একটা ইট নিজের পয়সায় বা ভোঁদাবাবুর পয়সায় গাঁথেনি এখনও, ঠিক আছে, একটা ইট গাঁথেনি, তারপরেও লেকচার বাজিটা মারতে বসবে, মানে সব জানেও। মানে বাড়ি ঘর দোর কোথায় ইনভেস্ট করতে হয়, ভ্যাটের পাশে কিসে এমন করছে যেন মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে থাকে ও, আর যেন একেবারে শহরাঞ্চলে থাকে এমন একটা ভাব দেখালো। ভ্যাটের পাশে ওরা শ্বশুর বাড়িতে থেকে শ্বশুরের জায়গায় ফুটানি অনেকেই মারতে পারে, ঠিক আছে, করে দেখাতে হবে তো, নিজেকে তো করে দেখাতে হবে, তবে তো আগে তো সেই জায়গায় ভোঁদাবাবু পৌঁছাক, তারপরে তো করবে। তো যাই হোক, সেটা বলছে। এইবার ওর বক্তব্য, ম্যান্ডি হচ্ছে ক্লিকবেট খেলেছে। তোমরা সবাই জানো ম্যান্ডি কিন্তু ওর ননদকে বোন বলেই ডাকে, এই বোন বলেই ডাকে। তাহলে নিজের মানে মারুকেও বোন পাতিয়েছিল, বোন বলে ডাকে, আর ননদকেও এই প্রথম যে বোন বলছে তা নয়, ননদকেও কিন্তু বোন বলেই ডাকে। এবার ক্লিকবেট খেলেছে বলছে। ও নিজে বলেছে ইউটিউব আমাদের সেই জায়গাটা দিয়েছে যাতে আমরা ক্লিকবেট খেলতে পারি, এটা কোনো বড় ব্যাপার নয়। ও প্রচুর ক্লিকবেটও খেলেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও বলেছে। তাহলে আজকের ম্যান্ডিও তো সেই রাইটসটা ইউটিউব থেকে পেয়েছে যে ক্লিকবেট খেলতে পারে। তো বোন বোন নিয়ে যখন এত সমস্যা হচ্ছে, তখন ও বোন বলে টাইটেল দিয়েছে। তো ওর ননদকেও তো বোন বলে, এটা ক্লিকবেট কী করে হলো? ওর ননদকে যদি কোনো দিন বোন না বলতো, স্যান্ডির বোন বলতো, বা ননদকে যদি ও ননদ বলতো বা নাম ধরে বলতো, তাহলে আলাদা কথা। কিন্তু ও ননদকে প্রথম থেকেই এই বোন করেই ডাকে, তাহলে সেখানে বোন দিয়ে টাইটেল দিয়েছে, মানে কি মারুকে বোঝানোর চেষ্টা করেছে? এখন কেউ যদি বোঝে ওটা মারুকে বোঝানোর চেষ্টা করছে তাহলে ঠিক আছে, আর কেউ যদি বোঝে না ওর ননদকে বোঝানোর চেষ্টা হচ্ছে, ঠিক আছে। ক্লিকবেট তো খেলতেই পারি, যদি আমি নিজে ক্লিকবেট খেলেই এবং বড় বড় লেকচার জানি, ক্লিকবেট যখন তখন খেলে যায়, এটা আমাদের ইউটিউব মানে হেল্প করে এই ব্যাপারে। তাহলে ও তো বড় বড় লেকচার দেয় ওই ক্লিকবেট খেলে, তাহলে ম্যান্ডি দিয়ে চোর ফাটছে কেন? এর সবেতেই জ্বালা, মানে খুদ ধরবার জন্য সময় বসে আছে, মুখিয়ে আছে, মানে এন্টায়ার পুরো ফ্যামিলির খুদ ধরবার জন্য বসে আছে। আর সবথেকে অবাক কাণ্ড লাগে যে ম্যান্ডির মা তাকে কিন্তু একটা নোংরা নামে কিন্তু ও ডাকে, ঠিক আছে, যেটা কিন্তু দেখা যায় না। এই জিনিসটা যে করে তারপরেও তাকে মিস্ট্রেস বলতে হয়, ওরকম একটা নোংরা নামে ডাকা যায় না, রেগুলারলি ওই নামে ডাকছে,
রেগুলারলি ওই নামে রাখছে, মানে কি বলবো, মানে একটা যাতা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে। ততক্ষণের জন্য